মুভির শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই যারা কিনা গাড়িতে করে কোথাও যাচ্ছে। পিছনে যে বসে আছে তার নাম হচ্ছে বাল গঙ্গাধর, এগ্রিকালচার প্রেসিডেন্ট। আর যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে বাল গঙ্গাধরের ড্রাইভার। বাল গঙ্গাধর গুরুত্বপূর্ণ একটা কাজে কোথাও যাচ্ছিল। এখন তাদের পিছন পিছন অনেকক্ষণ ধরে অন্য একটা গাড়ি আসছিল। ওই গাড়ির ভিতরে লোকটা বারবার করে হর্ন বাজিয়ে চলেছে। ড্রাইভার বাল গঙ্গাধরকে বলে, স্যার ওই গাড়িটাতে একটা চিকনি চামেলি লেড়কিকে দেখতে পাচ্ছি। এটা শুনে বাল গঙ্গাধর বলে, কি বলিস? তাইলে জলদি গাড়ি স্লো কর। এইখানে আমরা বুঝতে পারি এই বাল গঙ্গাধর একদম লুচ্চা টাইপের একজন লোক। মেয়ে দেখলেই তার সাথে লফরবাজি করতে হবে তার। তো পিছনে থাকা গাড়িটার ভিতর যে মেয়েটা ছিল সেটা হচ্ছে এই মেয়েটা, দাক্ষিণী। বাল গঙ্গাধররা তাদের গাড়িটা স্লো করে দাক্ষিণীর সাথে ফ্লার্ট করতে শুরু করে। দাক্ষিণীও কেমন করে যেন তাদের দিকে তাকাচ্ছে। দুইটা গাড়ি এভাবে অনেকক্ষণ ধরে পাশাপাশি চলতেই থাকে। আর একটু দূর সামনে যাওয়ার পর দাক্ষিণী কিছুর একটা রিমোট বের করে সেটাতে চাপ দিতেই দুজনের গাড়ি ধুম। আমাদের বুঝতে আর দেরি হয় না, দাক্ষিণী প্ল্যান করে এদেরকে মারার জন্য এসেছিল। বাল গঙ্গাধরদের মেরেছে তো মেরেছে, সাথে সে নিজেও মরেছে। রাত হতে হতে পুলিশ, মিডিয়া সবাই ঘটনাস্থলে উপস্থিত। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজনেরা তাদের মতো করে ডিটেলস কালেক্ট করছে। আগুনে পুরো বডির এমন অবস্থা হয়েছে আইডেন্টিফাই করা যাচ্ছে না। পুলিশরা গলার একটা চেন নিয়ে গিয়ে এই মহিলাটিকে দেয়, যা দেখেই মহিলাটি অজোরে কান্না করতে শুরু করে। আর আমরা বুঝতে পারি এই মহিলাটি হচ্ছে দাক্ষিণীর মা। চেন দেখে বুঝে গেছে এটা দাক্ষিণীর লাশ। ওইদিকে বাল গঙ্গাধরের মৃত্যু হয়ে গেছে, বাট তার ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। এখান থেকে সিন চলে যায় একটা কোর্টে। কোর্টে সেলিম নামের কোন এক ব্যক্তির কেস নিয়ে শুনানি হচ্ছিল। এই সেলিম অনেক পাওয়ারফুল একজন লোক। এক পুলিশ অফিসার এবং এক রিপোর্টার মিলে তার বিরুদ্ধে এটা মামলা করেছে যে সেলিম নাকি অনেক ইলিগাল কাজের সাথে জড়িত। বাট কোর্টে এরকম কিছু প্রমাণ হয়নি, যার জন্য সেলিমকে ইজ্জতের সাথে ছেড়ে তো দেয়, সাথে পুলিশ অফিসার এবং ওই রিপোর্টারটিকে জজ সাহেব একেবারে ধুয়ে দিচ্ছিল। আর এখানে পরিচয় হয় মুভির মেইন ক্যারেক্টার ইন্সপেক্টর শ্রীরাম এবং তার বন্ধু মিলনের সাথে। সেলিমের উপর কেসটা মূলত এরা দুজনে করেছিল। তেমন কোনো প্রমাণ তো দিতে পারে না, উল্টো অনেক অপমানিত হতে হয়। বাইরে এসে মিলন তো শ্রীর উপর একদম ফায়ার, কারণ শ্রীর কথা মতো মিলন কিছু না জেনে শুনে নিউজ পেপারে সে সেলিমের ব্যাপারে লিখেছিল। এখন সেলিমের লোকজন মিলনকে তো আর ছাড়বে না। কথা মতো আমরা কোর্টের বাড়ি সেটাই দেখি। সেলিমের লোকজন মিলনকে মারার জন্য তার বাইকের উপরে বসে আছে। মিলন একটু ভীতু টাইপের। শ্রী বলে, ভয় পাস না, তুই বিন্দাস যা, তোর বাইক নিয়ে আয়, তোকে কে কী করে আমি দেখছি। কথা মতো মিলন যায় তো ঠিক, এরাও তার উপর হামলা করতে বসে। আর তখনই শ্রী এসে এদের একজন একজনকে ধরে উদুম খেলানি দিতে শুরু করে দেয়। এদিকে শ্রী এদের সাথে ফাইট করছে, অন্যদিকে মিলন ততক্ষণে ভয়ে গান থেকে পালিয়েছে। 1x নিয়ে আসছে দুর্দান্ত অফার। প্রতি স্পিন ঘুরিয়ে জিতে নিন বোনাস এবং রিয়েল প্রাইস। আমার বাড়িতে থাকা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন, ন্যূনতম 300 ডিপোজিট। এরপর উপহার সেকশনে গিয়ে আমার প্রোমো কোডটি ইউজ করুন, যার সাথে সাথে পেয়ে যেতে পারেন 50,000 থেকে 1 লাখ পর্যন্ত বোনাস। সাথে চলছে মেগা গিভওয়ে ক্যাম্পেনও, যাতে পেতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি, এমনকি রয়্যাল এনফিল্ড বাইকও। বাকি তথ্য এবং ডিটেলস আমার পিন কমেন্টে। সিন কাট হয়ে চলে আসে মিলনের উপর, যে কিনা নিশ্চিন্তে বাসা বসে বসে টিভি দেখছে। একটু পর সেখানে শ্রী এসে হাজির। মিলনকে বকাচকা করছে, বলছে তোর জন্য ওইদিকে আমি লড়াই করছিলাম আর তুই কিনা আমাকে একা রেখে পালিয়ে এসেছিস। যদি আমার কিছু হয়ে যেত? মিলন বলে, আরে এর জন্য তো আমি টিভি অন করে বসে আছি। যদি তোর কিছু হতো তাহলে নিচে এতক্ষণে বড় একটা হেডলাইন উঠত। এইভাবে এসব বলে দু বন্ধু একজন একজনের সাথে মজা করছে। সিন চলে যায় পরদিন। এসপি শ্রীকে ডেকে বলছে, কাল কোর্টের বাইরে গুন্ডাদের সাথে এভাবে মারামারি না করলেও পারতে, জানো এর জন্য উপর মহলে এতক্ষণে চাইলে তোমার হাতে সাসপেনশন লেটার ধরিয়ে দিতে পারতো। একমাত্র আমি রিকোয়েস্ট করে কোনোরকম বিষয়টা সামলেছি, কিন্তু এর প্রতিদানে তোমাকে আমাদের জন্য কিছু একটা করতে হবে। উপর মহল থেকে একটা হাই প্রোফাইল মার্ডার কেস তদন্তের জন্য নোটিশ এসেছে। কিছুদিন আগে লুনাভালাতে গাড়ি ব্লাস্টে বাল গঙ্গাধরের যে মার্ডারটা হয়েছে ওইটারই। সে বাল গঙ্গাধর অনেক পাওয়ারফুল একজন লোক ছিলেন। যদি ওইখানের পুলিশরা কেসটার কোনোরকম তদন্ত করে পার্সোনাল রিভেঞ্জ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু উপর মহল এতে সন্তুষ্ট না। তাই তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ওইখানে গিয়ে তদন্ত করে দেখো এর পিছনে কী রহস্য আছে, আর সব কিছুর যথাযথ একটা ফাইল রেডি করো। শ্রী বলে, স্যার এই বাল গঙ্গাধর যে টাইপের লোক ছিল, বিশেষ করে নারীদের সাথে সে যে জঘন্য কাজগুলো করত, তাতে তার অনেকজন যে শত্রু থাকবে এটা আমি শিওর। কেসটা তদন্ত করা আমার জন্য একটু মুশকিল তো হবে, বাট
দায়িত্ব যেহেতু দিয়েছেন পূরণ তো করবই। এই বলে শ্রী এসপির কাছ থেকে কেসটার সবগুলো ফাইলপত্র এবং ডিটেলসগুলো নিয়ে বেরিয়ে পড়ে। এসে প্রথমে সে মিলনকে একটা ভিডিও দেখাচ্ছে, যে ভিডিওটা ছিল বালগঙ্গাধরের যে ড্রাইভারটা ছিল, পুলিশরা তার বয়ান রেকর্ড করেছে সেই ভিডিও। অর্থাৎ হামলায় ড্রাইভারটা কোনোরকম বেঁচে গেছিল, আর তখন যা কিছু হয়েছিল সব কিছু সে পুলিশদেরকে বলে। ওই ভিডিওটাই শ্রীরা বারবার দেখছে, এখান থেকে কোনো ক্লু পায় কিনা। শ্রী মিলনকে বলে, কি মনে হয় তোর, আমার কোন সাইড থেকে ইনভেস্টিগেশন শুরু করা উচিত? যে মেয়েটা ব্লাস্ট করিয়েছে সে দাক্ষার দিক থেকে নাকি বালগঙ্গাধরের দিক থেকে? মিলন প্রথমে অবশ্য একটু মজা করে বলে যে তোকে হেল্প করতে গিয়ে সবসময় আমি নিজে ফেসে যাই। তারপরও বলছি, দেখ, বালগঙ্গাধর পলিটিশিয়ান একজন লোক, তার ব্যাক স্টোরি, তার শত্রু, এইগুলো যে কত পরিমাণে থাকবে নিশ্চয় তুই বুঝতে পারছিস। বাকি রইল দাক্ষা, সে সাধারণ একটা মেয়ে, তার ব্যাক স্টোরি থাকলেও তেমন বেশি থাকবে না। তাই আমার মনে হয় তার দিক থেকে তোর ইনভেস্টিগেশনটা শুরু করা উচিত। মিলনের এই প্ল্যানটা শ্রীর অনেক পছন্দ হয়, তাই সে এই পথ ধরে এগোবে। এখানে দুজনের মধ্যে কথায় কথায় অনেক মজা মাস্তি হয়, যা দেখি আমাদের ধারণা দেওয়া হয় এদের দুজনের সম্পর্কটা কেমন। শ্রী এবং মিলন দুজন একজন একজনের জন্য আপন ভাইয়ের চাইতেও বেশি। যেখানে যে দুজন একসাথে যাই, একসাথে ঘোরাঘুরি করে, একটা গানে গানে আমাদের বেশ কিছুক্ষণ ধরে এইসবই দেখানো হয়। একটু স্কিপ করে পরবর্তী সিনের দিকে যাচ্ছি। কথা মতো শ্রী দাক্ষার ব্যাপারে জানার জন্য তার বাসায় গিয়েছে। দাক্ষার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে যে দাক্ষার ছোটোবেলা কেমন ছিল, বড় হয়ে কেমন ছিল, সব কিছু আমাকে খুলে বলুন। দাক্ষার মা বলতে শুরু করেন তার 2 মেয়ে। দাক্ষার বয়স যখন 6 আর বড় মেয়ে 12 বছর, তখনই তাদের বাবা মারা যায়। এমন অবস্থায় একটা পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়া তার মায়ের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। পরিবারের নেতৃত্ব দেওয়ার জন্য এবং দাক্ষাদের বাবার চাহিদা পূরণ করার জন্য তার মা তখন একজন পুরুষের কমতি অনুভব করতে শুরু করে। আর তখনই তার লাইফে আসে মানুষরূপী এক পশু, ইসাক পানিকার নামের এক লোক। প্রথম দিকে সেই ইসাক পানিকার দাক্ষাদেরকে এবং এই পরিবারকে নিজের পরিবারের মতো করে আগলে নিয়ে আমার বিশ্বাস জিতে। তারপর গিয়ে ধীরে ধীরে সে তার পশুত্বটা দেখিয়ে দেয়। দাক্ষার সামনেই সে লোকটা আমার বড় মেয়ে, মানে দাক্ষার বড় বোনের সাথে খারাপ করে। দাক্ষা তার বোনকে অনেক বেশি ভালোবাসত। তার চোখের সামনে এইসব হচ্ছে, ছোট্ট মেয়ে কিছু বুঝে উঠতে পারছিল না। সে পশুর নির্যাতন সহ্য করতে না পেরে আমার বড় মেয়ের ওইখানে মৃত্যু হয়। আর ওই দিন আমি শুধু আমার বড় মেয়েকে হারাইনি, বরঞ্চ দাক্ষাকেও হারিয়ে ফেলেছি। এদিকে কোর্ট, পুলিশ সবাইকে টাকা খাইয়ে সেই ইসাক পানিকার নিজেকে নির্দোষ প্রমাণ করিয়ে নেয়। আর এসবের পর থেকে আমার মেয়ে দাক্ষা একদম চেঞ্জ হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছিল যেমন করে হোক সেই ইসাক পানিকারকে সে মারবেই, তার বোনের প্রতিশোধ নিবেই। অনেকবার হামলাও করেছিল তার উপর, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে ইসাক পানিকার বেঁচে যায়, এখান থেকে দূরে পালিয়ে যায়। বাট এদিকে দাক্ষা যত বড় হতে থাকে তার বদলা নেওয়ার সে মন মানসিকতাটাও বাড়তে থাকে। এইসব শুনে শ্রী বলে দাক্ষা তার দ্বিতীয় বাবা ইসাক পানিকারের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু মাঝখানে এই বালগঙ্গাধর কোত্থেকে এলো, সে তাকে কেন মেরেছে? দাক্ষার মা বলে, স্যার এটা তো আমিও বুঝতে পারছি না। এই বালগঙ্গাধর লোকটাকে দাক্ষা চেনেও কিনা এটা তো আমার সন্দেহ। লোকটার সাথে তার কোনো সম্পর্ক নেই। এরপর শ্রী যাই হচ্ছে দাক্ষার রুমটা চেক করার জন্য। রুমে দাক্ষার একটা কম্পিউটার ছিল, যেটা ওপেন করে শ্রী চেক করতে শুরু করে। আর গুগলে গিয়ে দেখে যে দাক্ষা বেশ কয়েকবার কিছু ওয়েবসাইট সার্চ করেছিল, যে সবগুলো ওয়েবসাইট ছিল বিভিন্ন ধরনের ওয়েপন বানানোর ওয়েবসাইট, মানে কিভাবে অস্ত্রশস্ত্র বোমটম বানাতে হয় ওই ধরনের। এইসব দেখে সে বুঝতে পারে দাক্ষা এইসব বানানোর জন্য এখান থেকে ধারণা নিয়েছে। এইসব চেক করার সময় আবার শ্রীর কানে একটা আওয়াজ আসে, কোনো কিছু একটা ব্লাস্ট করা হচ্ছে এই টাইপের। জিজ্ঞাসা করে দাক্ষার মা বলে আওয়াজটা আসছিল নাকি তাদের বাসার পিছনের দিক থেকে। ওইখানে বড় বড় পাহাড় এভাবে ব্লাস্ট করিয়ে সেখান থেকে নাকি মাটি সংগ্রহের কাজ চলছে। শ্রী জিজ্ঞাসা করে বাসায় কি দাক্ষা আর আপনি ছাড়া অন্য কেউ থাকতো না, মানে কোনো চাকর টাকর? দাক্ষার মা বলে কালু নামের একটা লোককে রাখা হয়েছিল বাগান টাগান সাফ করার জন্য। মাঝে মধ্যে এখানে আসে, আবার বাইরেও কাজ করে সে। এই যে একটু আগে পাহাড় বিস্ফোরণের যে আওয়াজটা শুনলেন, এই কালু ওইখানে কাজ করে। এটা শুনে শ্রীর মাথায় কিছু একটা আসে, যার সাথে সাথেই ওই জায়গায় গিয়ে কালু নামের লোকটাকে ধরে। আর ঘটনা হচ্ছে মূলত দাক্ষা যে জিনিসটা দিয়ে ব্লাস্ট করিয়ে বালগঙ্গাধরদের মেরেছিল, সেই জিনিসটা বানানোর জন্য এক ধরনের তো পাউডার প্রয়োজন। শ্রীর ধারণা সেই পাউডারগুলো তাকে এই কালুই সাপ্লাই করেছে, কারণ তারাও পাহাড় বিস্ফোরণের জন্য এই ধরনের পাউডারের ব্যবহার করছে।
থানায় নিয়ে সেই কালুকে ইচ্ছা মতো খেলানি দিয়ে জিজ্ঞাসা করা হয় যে বল, দাকসাকে তুই এরকম কিছু সাপ্লাই করেছিস নাকি? প্রথম দিকে অবশ্য কালু তার মুখ খুলে না, কিন্তু পরে গিয়ে মারের ভয়ে সে বলেই দেয়। সে যখন একদিন দাকসাদের বাগান পরিষ্কার করতে গিয়েছিল, তখন দাকসা তার কাছে আসে, এসে তাকে অনেকগুলো টাকা দিয়ে বলে তাকে এরকম কিছু জিনিস এনে দেওয়ার জন্য, মানে তারা ব্লাস্টের জন্য যে পাউডারগুলো ইউজ করছে ওইগুলোই। এতগুলো টাকা দেখে কালু অবশ্য তখন রাজি হয়ে যায়। পরদিন কথা মতো তাকে জিনিসগুলো এনে দেয়। অবশ্য সে তখন দাকসাকে বলে দিয়েছিল যে অনেক সাবধানে বেটি, এগুলো অনেক ডেঞ্জারাস জিনিস। কিন্তু দাকসার বিহেভিয়ার পুরোটাই অন্যরকম। সেইগুলো নিয়ে তার মতো করে চলে যায়। তারপর কি হয়েছে না হয়েছে কালু এ ব্যাপারে কিছু যায় না। এইসব শুনে শিব পুরোপুরি কনফার্ম। বোম বানানো থেকে শুরু করে ক্রাইমটাকে করা, সেটা দাকসার ওয়েবসাইট থেকে হ্যাক নিয়ে করেছে। আর আজকালকার দিনে ওয়েবসাইট থেকে হ্যাক নিয়ে এরকম কিছু একটা করা তা কোনো ব্যাপার না। সে তার সহকারী অফিসারের সাথে এসব নিয়ে কথা বলছিল। তখন আরেকজন অফিসার এসে বলে, স্যার আপনি বালগাঙ্গাদারের ব্যাপারে যে ইনভেস্টিগেশনটা করতে বলেছেন ওটা করেছি, আর অনেক কিছু জানতে পেরেছি। বালগাঙ্গাদারের হাতে আজ পর্যন্ত অনেক মেয়ে ফেসেছে, অনেক মেয়ের সাথে সে খারাপ করেছে, কিন্তু এর থেকে 3টা মেয়ের ব্যাপারে অফিসিয়ালি সবার সামনে এসেছে। আকিলা, নায়ার আর তৃতীয়জন হচ্ছে অ্যাশলি জেকাব। এই 3 মেয়ে বালগাঙ্গাদারের শিকার হয়েছিল কোনো এক সময়। এদের মধ্যে প্রথম 2জনকে টাকা দিয়ে বালগাঙ্গাদার কোনোরকম বিষয়টাকে চাপিয়ে দিয়েছিল। শুধু চাপিয়ে দেয়নি, বরঞ্চ তাদেরকে বাইরের কান্ট্রিতে মোটা অঙ্কের টাকার জব দিয়ে সেটেলও করে দিয়েছে। বাট তৃতীয়জন অ্যাশলি জেকাব অনেক গরিব পরিবারের একজন মেয়ে ছিল, কিন্তু সে টাকার কাছে বিক্রি হয়নি। নিজের সর্বোচ্চ দিয়ে সে বালগাঙ্গাদারকে কূট পর্যন্ত নিয়ে তো যায়, কিন্তু বালগাঙ্গাদারের পাওয়ারের কাছে শেষ পর্যন্ত তাকে হারতেই হয়। বালগাঙ্গাদার টাকা খাইয়ে সব প্রমাণ উল্টো তার বিরুদ্ধে করে দেয়। সবাই মেয়েটাকে দোষী মনে করতে শুরু করে, আর এসব নিয়ে অনেক কাহিনী হয়। শুনেছি বর্তমানে অ্যাশলি জেকাব পাশের একটা চার্চের মধ্যে আছে, ওইখানে থাকে। এই অ্যাশলি জেকাব মেয়েটা এবং দাকসার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা জানার জন্য পরে সিনেশ্রী ও চার্চে গিয়ে উপস্থিত। এইটাই হচ্ছে সেই অ্যাশলি জেকাব। ওই ঘটনার পর থেকে সে মেন্টালি ডিস্টার্ব। শ্রী তার পরিচয় দিয়ে অ্যাশলিকে দাকসার একটা ফটো দেখিয়ে বলে যে মেয়েটাকে চেনো নাকি। অ্যাশলি কোন উত্তর দিচ্ছে না, একবার ফটোটার দিকে আরেকবার শ্রীর দিকে আজব করে করে তাকাচ্ছে। এমনকি এক পর্যায়ে ভয়ে সে অজোরে কান্না করতে শুরু করে দেয়। চার্চের সিস্টার স্ত্রীকে বলে মেয়েটা আগে এরকম ছিল না, ওই দিনের পর থেকে সে এরকম হয়ে গেছে। যাদের ভরসা নিয়ে সে বালগাঙ্গাদারের বিরুদ্ধে লড়াই নেমেছিল, এক পর্যায়ে তারা সবাই তাকেই দোষী বানিয়ে দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। তাই অ্যাশলি আর কারো উপর ভরসা করে না, কারোর সাথে কথাও বলে না। এইসব জিজ্ঞাসা করে সে তার মতো করে চলে আসে। সিন শিফট হয় রাতে। সে এবং মিলন 2জন কোথাও যাচ্ছিল। 2জন কেসটার ব্যাপারে কথা বলছিল। সে বলে এখনও তেমন কিছু তো পাইনি, বাট আমার লিস্ট অনুযায়ী কালকে এই কেসের গুরুত্বপূর্ণ আরেকজনের সাথে দেখা করতে যেতে হবে। মিলন জানতে চায় কে। সে বলে ওই যে দাকসার মহাশত্রু, তার দ্বিতীয় বাবা ইশাক পানিকার। অনেক কষ্টে তার অ্যাড্রেস কালেক্ট করেছি। আর আরও একটা খুশির খবর কি জানিস, আমার সাথে তুইও যাচ্ছিস। মিলন অবশ্য একটু ক্যাঁকো করছে, কারণ তার এখানে অনেক কাজ পড়ে আছে, কিন্তু শ্রী তো তার কোনো কথা শুনছে না। সিন শিফট হয়ে যায় পরদিন সকালে সেই ইশাক পানিকারের উপর। এটাই হচ্ছে সেই ইশাক পানিকার। বর্তমানে এখানে রাবার গাছ থেকে রাবারের রস সংগ্রহের কাজ করে, তার নিজস্ব বিজনেস। আমরা দেখি শ্রীরা তার কাছে এসে পড়েছে, তাকে দাকসার ব্যাপারে জিজ্ঞাসা করছে। ইশাক পানিকার বলে তোমরা নিশ্চয় জানো হয়তো সে 2বার আমার উপর হামলা করেছে, কিন্তু এরকমটা না। একবার তো আমি যখন গাছ থেকে রস সংগ্রহ করছিলাম, তখন সে এখানে এসে বিশাল একটা পাথর দিয়ে আমাকে মারার চেষ্টা করেছিল। এই একটুর জন্য আমি বেঁচে গেছিলাম। পুরো মেন্টাল একটা মেয়ে, তার জন্য মানুষ খুন করা কোনো ব্যাপার না। হয়তো সে বুঝে গেছিল আমাকে মারা এতটা সহজ না, এর জন্য হয়তো রাগ কন্ট্রোল করতে না পেরে অন্য কাউকে ধরে হত্যা করে ফেলেছে, সাথে নিজেও মরেছে। এটাই হবে আর কি। তো এসব জিজ্ঞাসা করে সিরাত তাদের মতো করে এখান থেকে বেরিয়ে পড়ে। আসার সময় তারা দেখে এক লোক এবং একটা মহিলা সিএনজি থেকে নেমে ইশাক পানিকারের কাছে যাচ্ছিল। মিলন শ্রীকে জিজ্ঞাসা করে যে লোকটাকে চিনতে পেরেছিস? শ্রী বলে না তো, কে সে? মিলন বলে শহরের অনেক বড় বিজনেসম্যান দেবাসী, কুন্তল দেবাসী। বিজনেসের পাশাপাশি 2 নম্বর কাজও করে থাকে, মেয়ে সাপ্লাই দেয়। সাথে করে যে মেয়েটাকে দেখছিস, আমার আইডিয়া মতো সে আজকে ইশাক পানিকারের জন্য নিয়ে এসেছে। শ্রী বলে কি বলিস? তাহলে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো কেস কেন হয়নি? মিলন বলে তার বিরুদ্ধে কেস করা এবং তাকে ধরা একদমই বোকামি হবে।
পাওয়ারও আছে অনেক। কেসকে কোন দিক থেকে যে কোন দিকে ঘুরিয়ে দিবে সেটা তুইও টের পাবি না। তাই ভালো হয় তাদের কাজ তাদের করতে দে। চল এখান থেকে এখন। এইসব বলে তারা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সিন কাট হয়ে শিফট হয়ে পরের দিন সকাল সকাল মিলন শ্রীকে কল করেছে, বলে তোকে লোকেশন শেয়ার করছি, এক্ষুনি এই লোকেশনে চলে আয়। একটু পর শ্রীও লোকেশন মতো এসে উপস্থিত। অনেকগুলো মানুষ, মিডিয়া, পুলিশজনের ভিড় লেগে আছে এখানে। শ্রী এখানে আসলে জানা যায় এখানে দুইটা লাশ পড়ে আছে, যাদের মৃত্যু কিনা এই হোটেলের ছাদ থেকে পড়ার ফলে হয়েছে। আনুমানিক 1 ঘন্টা আগে নাকি ঘটনাটা ঘটেছে। এই 2 লাশের মধ্য থেকে লাল টি শার্ট পরা লোকটাকে আইডেন্টিফাই করা গেলেও বাকি একজন সেটাকে এখনও তা জানা যায়নি। এই লাল টি শার্ট পরা ব্যক্তিটা হচ্ছে নাকি এই হোটেলের মালিক স্যাম জন। শ্রীকে তার সহকারী অফিসার বলছে এই ঘটনাটা হোটেলের উপরে ছাদে হয়েছে। হোটেলের একজন স্টাফ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল। কি হয়েছিল না হয়েছিল সে সব কিছু দেখেছে। মিলন শ্রীকে বলে এই স্যাম জনকে তো সবাই চেনে, বাট দ্বিতীয় লোকটা কে সেটা বলা যাচ্ছে না। আমার এক পরিচিত লোক আছে যে লোকটার ব্যাপারে জানলেও জানতে পারে, তাকে ডেকেছি আমি। একটু পর সে লোকটা এসে উপস্থিত হয়। ওই লোকটার লাশটাকে দেখে একটা ম্যাগাজিন বের করে চেক করতে শুরু করে। আর এখানে সে লোকটার তথ্য পেয়েও যায়। তাড়াতাড়ি শ্রীদেরকেও গিয়ে দেখায় লোকটা হচ্ছে নাকি শীতল নামের কোন এক ছোটোখাটো হিরোইনের বাবা মোহন চান। ওই লোকটা শ্রীদেরকে বলছে আমি বুঝতে পারছি না এই মোহন চান স্যামের কাছে কেন এসেছে। এই মোহন চান তার ওয়াইফ এবং তার শালার সাথে কিছু পার্সোনাল শত্রুতা চলছিল, এমনকি সে তার ওয়াইফ এবং তার শালাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। এইসব তথ্য কালেক্ট করে শ্রী যাই হচ্ছে ছাদের উপর যেখানে ঘটনাটা হয়েছিল সেইখানে। যে আই উইটনেসটা ছিল তাকেও ডেকে নিয়ে আসা হয়। জিজ্ঞাসা করে এই সব কিছু বলতে শুরু করে প্রত্যেক দিনের মতো সিগারেট খাওয়ার জন্য নাকি যখন ছাদের এক পাশে যায় তখন ছাদের সুইমিং পুলে দেখে স্যামজন সুইমিং করছিল আর তাকে একটা লোক এসে মারার জন্য তার উপর হামলা করার চেষ্টা করছে। মানে লোকটা মোহন চান আর কি। লোকটা আজবভাবে স্যামজনের কাছে যেতে শুরু করে, এরপর তাকে ধরে মারধর করতে শুরু করে দেয়। স্যামজন বারবার তাকে জিজ্ঞাসা করছিল যে কে তুমি, কেন আমাকে মারছ, কিন্তু মোহন চান কোনো কথা শুনে না। সে স্যামজনকে মারার জন্য উঠে পড়ে লেগে আছে। অবশ্য হোটেলের স্টাফটাও এসব দেখে স্যামকে বাঁচানোর জন্য ছুটে তো যায়, বাট মোহন চান তাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর আজবভাবে সে স্যামের দিকে দৌড়ে যায়। উদ্দেশ্য স্যামজনকে তো নিচে ফেলবে, সাথে সে নিজেও পড়বে। আর সেটাই হয়, ইচ্ছাকৃতভাবেই সে স্যামজনকে নিয়ে নিচে পড়ে, যার ফলে দুইজনের গেম ওভার। এইসব শুনে শ্রীর মাথায় তো কিছু ঢুকছে না। এই মোহন চান নিজে মরেছে তো মরেছে, সাথে সে তার ভিকটিমকেও মেরেছে। এরপর শ্রী তার সিনিয়র অফিসারকে গিয়ে বলে স্যার আমার মনে হয় প্রথমে যে মার্ডারটা হয়েছে, মানে দাকসাহ বালগাঙ্গাদারি যে মার্ডারটা করেছে ওইটার সাথে মোহন চান এবং স্যামজনের এই মার্ডারটার যোগসূত্র আছে। দুইটাই একই প্যাটার্নের, দুইটাই একটার সাথে একটা কোনো না কোনোভাবে কানেক্টেড। কারণ দেখুন দুইটা মার্ডারেই কিলার তার নিজের শত্রুদেরকে না মেরে এমন একজনকে মেরেছে যার সাথে তার কোনো সম্পর্কই নেই। এর উপর আবার সাথে সে নিজেও মরেছে। আরও পরিষ্কার করে বলতে গেলে দাকসার শত্রু ছিল তার বড় বোনের খুনি তার দ্বিতীয় বাবা ইশাক পানিকার, কিন্তু দাকসা ইশাক পানিকারকে মারেনি, মেরেছে বালগাঙ্গাদারকে। ঠিক একইভাবে এই মোহন চানের ক্ষেত্রে তার শত্রু ছিল তার ওয়াইফ এবং তার ওয়াইফের ভাই, মানে তার শালা। এইখান থেকে শ্রী এই মোহন চানের ব্যাপারে কিছু তথ্য বলতে শুরু করে। সিন একটু ফ্ল্যাশব্যাকে যায়। মোহন চানের পরিবার মধ্যবিত্ত একটা পরিবার। মোহন চান সাধারণ একজন ট্যাক্সি ড্রাইভার, যা কিছু ইনকাম করে তাতেই 2 মেয়ে এবং ওয়াইফকে নিয়ে তাদের পরিবার অনেক হাসি খুশি। বড় মেয়ের নাম শীতল, ছোট মেয়ের নাম স্নেহা। রয় মোহন চানের শালা রয়। এই রয় ছিল 1 নম্বরের খারাপ একটা লোক। এই রয়ের সাথে কিছু ফিল্ম প্রডিউসার, কিছু ভিডিও অ্যালবাম প্রডিউসার লোকের পরিচয় ছিল। এই নিজের স্বার্থের জন্য নিজের ভাগ্নি মানে মোহন চানের বড় মেয়ে শীতলকে হিরোইন বানানোর জন্য এবং ওইখানে অ্যাক্টিং করার জন্য উঠে পড়ে লাগে। এরপর রয় তার বোন এবং শীতলকে ব্রেন ওয়াশ করতে শুরু করে। যেমন তেমন করে ব্রেন ওয়াশ করে মেয়ে দুজনের মাথায় এটা ঢুকিয়ে দেয় যে শীতল অনেক বড় একজন হিরোইন হতে পারবে, অনেক বড় বড় মুভিতে কাজ করবে। মোহন চান অবশ্যই এসবে রাজি না। এক চোখে সে রয়কে একদম সহ্য করতে পারে না, কারণ সে জানে রয় কেমন লোক। এরপরও মেয়ে দুজন মোহন চানকে রাজি করানোর জন্য উঠে পড়ে লাগে। মোহন চান মন থেকে রাজি তো হয় না, তারপরও বলে তোমাদের যা ইচ্ছা করো, কিন্তু আমি সাফ বলে দিচ্ছি যদি এই অ্যাক্টিংয়ের চক্করে পড়ে এর পড়ালেখা নষ্ট হয়
তাহলে আমি তোমাকে এবং তোমার ওই ভাই রয়কে ছাড়বো না বলে দিচ্ছি। তো এভাবে বাবার কথা না মেনে শীতল তার মামা রয়ের চক্করে পড়ে তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করে। প্রথমে কয়েকজন অভিনেতার সাথে কয়েকটা গান, ছোটোখাটো শর্ট ফিল্ম এগুলোতে কাজ করতে শুরু করে। আস্তে আস্তে ম্যাগাজিন, নিউজ পেপার এসবে শীতলের ব্যাপারে নিউজ আসতে শুরু হয়। মোহন চাঁদের চোখে এসব যখন পড়তো মুঠো তার ভালো লাগতো না। এভাবে ছোটোখাটো কাজ করে কয়েক মাস কেটে যায়, আর শীতলের সবগুলো কাজই ছিল ফ্লপ, যার কারণে এক পর্যায়ে তার অফার পাওয়া বন্ধ হয়ে যায়। এর জন্য মামা আর মা মিলে শীতলকে নিয়ে বড় বড় অভিনেতাদের হোটেলে, তাদের রুমে, এইসব খারাপ খারাপ জায়গায় যেতে শুরু করে শুধুমাত্র কাজের জন্য। মানে মামা এবং লোভের চক্করে পড়ে তারা মামে তাদের নীতি, মান সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। খারাপ খারাপ লোকের সাথে তাদের মিলমিশ শুরু হয়। প্রায় সময় তাদেরকে বাসায়ও নিয়ে আসতো, সবাই মিলে আড্ডায় বসতো। একদিন মোহন চাঁদ বাসায় এসে এসব দেখে তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। বাসায় যে তার আরও একটা মেয়ে ছিল এই ব্যাপারে কারো কোনো খেয়াল নেই। ওই খারাপ লোকগুলো মোহন চাঁদের ছোটো মেয়ের সাথে খারাপ করার চেষ্টা করে। এইসব দেখে মোহন চাঁদকে আর কে থামায়। এই লোকগুলোকে ধরে মারধর করতে শুরু করে। সামনে তার শালা রয় বাঁধা দিতে আসলে তাকেও বড়সড় একটা হুমকি দিয়ে দেয়। মা, মেয়ে, মামা তিনজনকে পরিষ্কার বলে দেয় এই বাসায় যে তার কথার বিরুদ্ধে যাবে একটাকেও সে ছাড়বে না। এখন এসবের ফলে মামার চক্করে পড়ে আবারও মোহন চাঁদের ওয়াইফ এবং তার বড় মেয়ে শীতল তার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ ওই যে তাদের যে অন্যদিকে লোভ ঢুকে গেছিল, তারা এত সুন্দর ফ্যামিলিটাকে ছাড়তে রাজি, বাট অ্যাক্টিং জগৎকে ছাড়তে রাজি না। কিন্তু মোহন চাঁদের ছোটো মেয়ে স্নেহা, সে অবশ্য মোহন চাঁদের পক্ষে। সবাই চলে গেলেও সে মোহন চাঁদকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু তার মা আর মামা বিষয়টা মেনে নেয়নি। তারা স্নেহাকে স্কুল থেকেই তাদের সাথে জোরজবস্তি ধরে নিয়ে যায়। এই বিষয়টা নিয়ে মোহন চাঁদ পাশের একটা পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছিল। কিন্তু এদিকে আবার রয় এবং শীতল মিলে তারা মিডিয়ার সামনে এসে মোহন চাঁদের ব্যাপারে মিথ্যা বলতে শুরু করে যে মোহন চাঁদ মানে তার বাবা তাদের অনেক মারধর করত, তাদের কখনো শান্তি দিত না, এই জন্য নাকি তারা তার ঘর ছেড়ে চলে এসেছে। এভাবে তারা সবার সামনে মিথ্যারিত্যা বলে উল্টো মোহন চাঁদকেই দোষী বানিয়ে দেয়। আর এসব দেখে মোহন চাঁদ একদমই ভেঙে যায়। ঘরবাড়ির সব কিছু ছেড়ে সেখান থেকে চলে যায়। তারপর কয়েক বছর তার কোনো দেখা সাক্ষাৎ নেই। কোথায় চলে গেছিল তা ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এই সব কিছু সে এতক্ষণ তার সিনিয়র অফিসারকে বলছিল। সাথে সে এইটাও বলে ডাকসার যে বালগঙ্গাধরকে মেরেছিল সে বালগঙ্গাধর এবং এই মোহন চাঁদ যে সেমজনকে মেরেছে তাদের দুজনেরই ক্যারেক্টার ধরতে গেলে প্রায় সেমই। দুজনের ব্যবসায়িক ফিল্ড এবং পার্সোনাল ফিল্ড দুইটাতে তাদের অনেক অনেক শত্রু ছিল। সো এখান থেকে আসল মাস্টারমাইন্ডটাকে খুঁজে বের করে আনা সেটা অবশ্য আমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। তারপরও কাল আমি যাচ্ছি মোহন চাঁদের ওয়াইফ এবং তার শালা রয়ের সাথে কথা বলতে। সিন শিফটের পরবর্তী দিন কথা মতো সে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে এসেছে, কিন্তু এরা সে একটা কথারও ঠিক উত্তর দিচ্ছিল না। সেই সাথে তেরামো করতে শুরু করলে সে ধরে রয় বেটাকে খোঁসে 2-4টা লাগিয়ে দেয়। এরপরে গিয়ে এরা একদম সোজা হয়ে যায়। সে বলে কাল আমি আবার আসবো। শীতল এবং স্নেহাকে যদি উপস্থিত না করেছ তাহলে দেখে নিও। এভাবে সে তাদের ভয়টা দেখিয়ে সেখান থেকে চলে যায়। সিন শিফট পরবর্তী দিন আমরা দেখি শ্রীরা তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল। একটু পর দেখা যায় তারা আসা হচ্ছে দাকসার ওই দ্বিতীয় বাবা ইশাক পানিকারের বাসায়। আর এইখানে আসলে জানা যায় ইশাক পানিকার তার রুমের মধ্যে মরা পড়ে আছে, সাথে একটা মেয়েও। মেয়েটার লাশটাকে উল্টাতে আমরা দেখি এটা অন্য কেউ নয়, এটা ছিল ওই অ্যাশলি জেকাব। মনে আছে যার সাথে বালগঙ্গাধরের শত্রুতামি ছিল? দেখুন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে মনে রাখা অবশ্যই জরুরি। একটু কনফিউজিং তৈরি হলেও দেখে যান, আস্তে আস্তে গিয়ে আরও ভালো করে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো শীতের মাথায় তো এটাই ঢুকছে না, এই অ্যাশলি জেকাব ইশাক পানিকারের কাছে কিভাবে এলো আর তাদেরকে মারলই বা কে? রুমে এদিক সেদিক তল্লাশি নিয়ে শ্রীর নজর পড়ে একটা লিপস্টিকের উপর। ফরেন্সিক টেস্টের জন্য লিপস্টিকটা তারা সাথে করে নিয়ে নেয়। এরপর শ্রী ইশাক পানিকারের চাকরকে ধরে ভয়টা দেখিয়ে জিজ্ঞাসা করে যে মেয়েটাকে এখানে কে নিয়ে এসেছে, আসল ঘটনা কি? এও বলে দেয় ওই দেবাসী প্রত্যেক সপ্তাহে এসে একটি করে মেয়েকে মালিকের কাছে নিয়ে আসতো। মালিক এক রাতে এখানে তাকে রাখত, এরপর পরের দিন আবারও দেবাসী সে তাকে নিয়ে যেত। ব্যাস এইবার দেবাসীকে সোজা থানায় ধরে নিয়ে এসে 3rd ডিগ্রি দিয়ে জিজ্ঞাসা করা হয় যে মেয়েটাকে তুমি কিভাবে চেনো, ইশাক পানিকারের কাছে কেন নিয়ে গেছ, এই সব কিছু আর কি। মারধর খেয়ে এক পর্যায়ে দেবাসীও বলতে শুরু করে যেসব মেয়েদের সাথে
ছেড়ছাড়, রেপ এই ধরনের কিছু একটা হতো। কাস্টমারের কাছে এই ধরনের মেয়েদের ডিমান্ডও ছিল অনেক। এই অ্যাশলি জেকাবের সাথে বালগাঙ্গাদার কোনো এক সময় এরকম কিছু একটা করেছিল। তাই এর পরে আমি অ্যাশলির কাছে অফার নিয়ে যাই আমার কাস্টমারের, কিন্তু তখন সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বাট কয়েকদিন আগে এমন কিছু একটা হয় যেটা আমি কল্পনাও করিনি। অ্যাশলির নিচ থেকে কল করে একটা কফি শপে আমার সাথে দেখা করে। এরপর বলে সে নাকি আমার কথা মতো কাস্টমারদের অ্যাটেন্ড করার জন্য রাজি। বাট হ্যাঁ, এতেও একটা শর্ত আছে, কাস্টমার তার পছন্দ হতে হবে। তারপরেই কথা মতো দেবাসিও এরপর থেকে অ্যাশলির কাছে এক একটা কাস্টমার ডিটেলস নিয়ে যেত, কিন্তু প্রত্যেকটাকে সে কোনো না কোনো একটা বাহানা দিয়ে রিজেক্ট করে দিত। এইভাবে আমি তার কাছে আমার পুরনো একজন কাস্টমার ইশাক পানিকারের অফারও নিয়ে যাই। ইশাক পানিকারের অফারটা শুনেই সে সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর আমিও তাকে ইশাক পানিকারের বাসায় নিয়ে যাই। পেমেন্টের কথারতা সব কিছু বলে আমি আমার মতো করে চলে আসি। কথা মতো আজকে সকালে যখন মেয়েটাকে নিয়ে আসতে যাই, তখনই দেখি পুলিশ মানুষজনের ভিড় লেগে আছে। এই জন্য তাড়াতাড়ি আমি ভয় সেখান থেকে পালিয়ে আসি। বিশ্বাস করুন স্যার, এইগুলো ছাড়া আমি আর কিছু জানি না। এই মার্ডারে আমার কোনো হাত নেই। দেবাসীকে লকআপে ঢুকিয়ে দিয়ে শ্রীরাত তাদের মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যায়। মোটামুটি কেসটা এবং কিলারের মোটিভটা কী সে সম্পর্কে সে আন্দাজ করে নিয়েছে। আরেকটা মিটিং ডেকে সব কিছু তার সিনিয়র অফিসারদের খুলে বলছে। এখনের এই বিষয়টা এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। সে প্রথমে আজকে যে ইশাক পানিকার এবং অ্যাশলির মার্ডারটা হয়েছে তার সম্পর্কে ক্লিয়ার করে। তাদের শরীরে পটাশিয়াম সাইনাইড নামের কিছু একটা যাওয়ার ফলে নাকি দুজনের মৃত্যু হয়েছে। আর এই পটাশিয়াম সাইনাইডটা এসেছিল নাকি ঘটনাস্থল থেকে পাওয়া এই লিপস্টিকটার থেকে। আর এই লিপস্টিকে যে পটাশিয়াম সাইনাইড আছে সেটা ফরেন্সিক টেস্টে বেরিয়ে এসেছে। যদিও অ্যাশলি জেকাব ইশাক পানিকারের বাসায় যাওয়ার পর কী হয়েছিল এই ব্যাপারে কেউই যায় না। তারপর একজন ইনভেস্টিগেটর অফিসার হওয়া সত্ত্বে সে যতটুকু আন্দাজ করতে পেরেছে সে সব কিছু সে বলতে শুরু করে। সিন একটু ফ্ল্যাশব্যাকে যাই। অ্যাশলি ইশাক পানিকারকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে মূলত ওইখানে গেছিল। ওই লিপস্টিকটা ভালো করে ঠুটে লাগিয়ে সে ইশাক পানিকারের সাথে ঘনিষ্ঠ হতে যায়। আর এই ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তেই সেই লিপস্টিকগুলো দুজনের পেটে ঢুকে যায়, যার ফলে মুহূর্তের মধ্যেই দুজনের মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত যেন অ্যাশলি এরকম একটা কাজ করেছে, যা থেকে বোঝা যায় অ্যাশলি নিজের জীবনের কোনো পরোয়া ছিল না। তার উদ্দেশ্য ছিল ইশাক পানিকারকে হত্যা করা। যেমনটা অলরেডি আমরা আগের 2 মার্ডার দেখেছি, মানে বালগাঙ্গাদার এবং স্যামজনের মার্ডারে। প্রত্যেকটা মার্ডারেই কিলার তার ভিকটিমকে তো মেরেছে, সাথে সে নিজেও মরেছে। সিন প্রেজেন্টে সেই 6 জনের ফটো এক জায়গায় করে এক পাশে কিলারদের রাখা হয়েছে, অন্য পাশে ভিকটিম। প্রথম নাম্বার বালগাঙ্গাদার এবং দাক্ষা, দ্বিতীয় নাম্বার স্যামজন এবং মহান চান, আর তৃতীয় নাম্বার ইশাক পানিকার এবং অ্যাশলি জেকাব। এইখান থেকে দাক্ষা এবং অ্যাশলি জেকাবের স্থান যদি পরিবর্তন করি তাহলে দেখা যায় বালগাঙ্গাদারের শত্রু ছিল অ্যাশলি জেকাব আর ইশাক পানিকারের শত্রু ছিল দাক্ষা। দেখা যায় বলতে গেলে তার নিজেদের শত্রুদের পরিবর্তন করে তাদের প্রতিশোধটা নিয়েছে। যেমন অ্যাশলি জেকাবের শত্রু বালগাঙ্গাদারকে মেরেছে দাক্ষা, আর দাক্ষার শত্রু ইশাক পানিকারকে মেরেছে অ্যাশলি জেকাব। এখন বাকি রইল মাঝখানের দুজন, মোহন চান এবং স্যামজন। মার্ডারের এই প্যাটার্নটা যদি আমরা ফলো করতে যাই তাহলে আমার মতে আরও বেশ কয়েকটা মার্ডার হবে। তথ্য অনুযায়ী মোহন চানের শত্রু ছিল তার শালা রয় এবং তার ওয়াইফ, কিন্তু মোহন চান তাদের না মেরেছে এমন একজনকে যাকে কিনা সে চেনেও না পর্যন্ত। এতে করে এটা পরিষ্কার বলা যায় মোহন চান অন্য কারো শত্রুকে অদল বদল করে মেরেছে, আর এখন প্যাটার্ন অনুযায়ী তার শত্রুকে অন্য আরেকজন মারবে। আর তার শত্রু সেটা কে এটা তো আমরা আগে থেকে জানি, তার শালা রয়। অর্থাৎ নেক্সট মার্ডার হতে চলেছে রয় অথবা মোহন চানের ওয়াইফ, এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনের। আর মার্ডারটাও কে করতে পারে সেটাও আমরা আগে থেকে আন্দাজ করে ফেলতে পারছি। প্যাটার্ন অনুযায়ী রয়ের মার্ডারটা করতে পারে স্যামজনের কোনো পুরনো শত্রু। আশা করছি যারা বোঝার তারা তখন মার্ডারের এই কনসেপ্টটা বুঝে গেছেন, আর বেশি কিছু বলতে হচ্ছে না। এখন শ্রীদের টার্গেট একটাই, পরবর্তী মার্ডারটা আটকিয়ে কিলারকে জীবিত গ্রেপ্তার করা। সিনশিফটের পরের দিন রয়, মোহন চানের ওয়াইফ তাদের সবাইকে শ্রীরা পুলিশ স্টেশন নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদের জন্য। মোহন চানের ছোটো মেয়ে স্নেহা কান্না করে করে শ্রীদেরকে সব কিছু সত্যি কথা বলে দেয়। স্নেহার মা এবং মামা মিলে তার জোরজবস্তি তাকে সাথে করে নিয়ে যায়, যার জন্য মোহন চান কোর্টে কেসও করেছিল। বাট রয়টা টাকা খাইয়ে উকিল টুকিল সব কিছু তাদের পক্ষে করে নেয়। একদিন মোহন চান কোনো রকম করে ওই বাসাটার অ্যাড্রেস কালেক্ট করে সেখানে গিয়ে উপস্থিত, মানে যেখানে তার ওয়াইফ তার মেয়েরা ছিল আর কি। কিন্তু রয় গুন্ডা ভাড়া করে
মোহন চানকে স্নেহার সামনেই অনেক মারধর করে। মারতে মারতে তাকে একেবারে জানে মেরে ফেলার মতো অবস্থা, কিন্তু তারপরও তার ওয়াইফ একটিবার আটকানোর চেষ্টা পর্যন্ত করে না। সিন প্রেজেন্টে স্নেহা এসব বলে বলে অনেক কান্না করছিল আর বলছিল, মায়ের এত সব কিছু করার পরও আমার বাবা মাকে একটিবার দোষও দেয়নি, আর যা কিছু হয়েছে সব কিছু আমার রয় মামার জন্যই। তার জন্য আমাদের হাসি খুশি একটা পরিবার এরকম হয়ে গেছে। বাবা সবসময় আমাকে এটাই বলতো। সিরাজ স্নেহার কাছ থেকে এতটুকু জিজ্ঞাসাবাদ করে তাদেরকে পাঠিয়ে দেয়, সাথে এটাও বলে দেয় যে স্নেহাত যদি কেউ তোমাকে মডেলিং টডেলিং এসব করার জন্য ফোর্স করে তাহলে সাথে সাথে তুমি আমাদের বলবে, এরপর বাকিটা আমি দেখে নিব। যাক, সিদের এখন এটাই খুঁজে বের করতে হবে যে স্যামজনকে মোহন চান মেরেছে সে স্যামজনের অতীতের এমন কোনো শত্রু আছে নাকি যে সুযোগ পেলে স্যামজনকে মেরে ফেলার জন্য একটিবারও ভাবতো না। যদি এমন কেউ থেকে থাকে তাহলে নেক্সট মার্ডার আইটেমটা সেই করবে মোহন চানের শত্রু রয়ের উপর। পরের সিনে শিরা অর্জুন সিং নামের এই লোকটিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। এই অর্জুন সিং লোকটা স্যামজনের ছোটোবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত হিস্ট্রির সব কিছু জানে। কোনো এক সময় স্যামজনের বিজনেস পার্টনারও ছিল। অর্জুন সিং বলতে শুরু করে যে স্যার, আজকের সময় লোকজন যে স্যামজনকে এত নামি দামি মনে করছে, আসলে সে স্যামজন আগে এমন কোনো নামি দামি লোক ছিল না, একদম সাধারণ গরিব একজন লোক ছিল। তার পরিস্থিতি দেখে সাহায্যের জন্য তার পাশে দাঁড়ায় শেরু নামের তার এক ক্লোজ বন্ধু। বিজনেস, প্রপার্টি, খ্যাতি, নাম ডাক কোনো কিছুরই অভাব ছিল না শেরুর। ইভেন কি আমরা এখন যে বিল্ডিংটার উপর দাঁড়িয়ে আছি ওইটাও কোনো এক সময় শেরুরই ছিল। স্যামজনকে সাহায্য করতে শেরু তাকে তার বিজনেস পার্টনার বানায়। ওই থেকে শেরুর পতন শুরু। স্যামজন দুর্নীতি করে আস্তে আস্তে শেরুর সব কিছু হাতিয়ে নিতে শুরু করে। শেরুর সাথে থেকে সে শেরুকে ধোকা দিয়ে যায়। শেরুটা আন্দাজও করতে পারে না। যতক্ষণে শেরু এসব বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। অ্যাটেম্প টু মার্ডারের মিথ্যা কেস সাজিয়ে স্যামজন পুলিশদের টাকা খাইয়ে শেরুকে সে হাজতে ঢুকিয়ে দেয়। 7 বছরের জন্য শেরুর জেল হয়। তার নাম ডাক, সুনাম, খ্যাতি সব কিছু ধুলোয় মিশে যায়। জেল থেকে ছাড়া পেয়ে সে কোথায় চলে গেছে এই ব্যাপারে কেউই জানে না। তবে শেরুর সাথে আমার যে কয়েকবার দেখা হয়েছিল তার কথাবার্তা শুনে আমি বুঝতে পারছিলাম স্যামের প্রতি তার প্রচণ্ড রাগ জমেছে। এর আগের কারণে সে যে কোনো কিছু করতে রাজি। এইসব জিজ্ঞাসাবাদ করার পর শিরা অর্জুন সিংকে পাঠিয়ে দেয়। সাথে শ্রীদের এটা ক্লিয়ার হয়ে গেছে স্যামজন শেরুর সাথে অন্যায় করেছে। শেরুর শত্রু ছিল স্যামজন, তাই নেক্সট মার্ডার আইটেমটা করবে শেরুই, তাও আবার মোহন চানের শালা রয়ের উপর। শিরা শেরুর ফটো, তার সম্পর্কে সবগুলো ডিটেলস এবং আগের কেসের ফাইলগুলো সব কিছু কালেক্ট করে নিয়েছে। এরপর রয়কে সতর্ক করার জন্য তারা তার বাসায় যায়, কিন্তু এখানে সে জানতে পারে রয় নাকি কাউকে না বলে সকালে কোথায় চলে গেছে। কোথায় গেছে কাউকে বলে যায়নি। এটা শুনে শ্রীদের টেনশন আরও বেড়ে যায়। সিরাজ যেমন তেমন করে রয়ের ড্রাইভারের ডিটেলস কালেক্ট করে তাকে ধরে নিয়ে আসে। সকালে তার ড্রাইভারকে নিয়ে এসে বেরিয়েছিল। রয় কোথায় জিজ্ঞাসা করলে লোকটা বলে রয় নাকি মাঝরাস্তায় তাকে পাঠিয়ে দিয়ে একটা লোকের সাথে কোথায় যেন গেছে। সে জিজ্ঞাসা করে কোথায় গেছে এই প্রথম দিকে বলতে চাইছিল না, পর অবশ্য ভয়টয় দেখানোর পর সব কিছু গড়গড় করে বলে দেয় রয় ইলিগ্যালি তাদের পরিবারে একটা জমিন বিক্রি করে দেওয়ার জন্য গেছে। যে জমিনের হকদার তার বোনও ছিল, তাদের কাছ থেকে সে সুযোগ বুঝে সেটা হাতিয়ে নিয়েছে। অথচ এ ব্যাপারে তারা কেউই জানে না ওই জমিনি কেনা বেচার জন্য সে লোকটার সাথে গেছে। এসব কিছু শোনার পর মোহন চানের ওয়াইফ বুঝতে পারে সে কত বড় পাপটাই না করেছে। তার ভাইয়ের চক্করে পড়ে সে মোহন চানের মতো একজন মানুষকে হারালো, সাথে এমন হাসি খুশি একটা পরিবারকেও। অথচ তার ভাই, যে কিনা সবসময় নিজের স্বার্থের কথাই চিন্তা করেছে। যাই হোক, এদিকে শ্রী রয়রা কোন রাস্তা দিয়ে গেছে, কোথায় গেছে এই সব ডিটেলসগুলো কালেক্ট করে তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি সত্যি রয় যে লোকটার সাথে যাচ্ছে সেটা অন্য কেউ নয়, সেটা ছিল হচ্ছে শেরু। শেরু রয়কে পুষলিয়ে পাশলিয়ে তার জমিটা কিনবে বলে তাকে সাথে করে নিয়ে যাচ্ছে। কিন্তু অর্ধেক রাস্তায় পাহাড়ের উপর যাওয়ার পর শেরুর বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু করে। সে এমনভাবে গাড়ি চালাচ্ছিল যেন পাহাড়ের উপর থেকে গাড়িটা সে সোজা নিচে ফেলবে। রয় বারবার তাকে বলছিল গাড়ি দাঁড় করানোর জন্য, কিন্তু শেরুও বলে দেয় সরি রয়, আজকে তোর শেষ দিন, তুই যেখানে বলবি গাড়ি সেইখানে দাঁড়াবে না, গাড়ি দাঁড়াবে তো পাহাড় থেকে নিচে পড়ে দাঁড়াবে। এদিকে রয়ের তো একদম ফেটে যাচ্ছে। যেমন করে হোক সে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছিল। এইভাবে হাতাহাতি করতে করতে গাড়ি এক পর্যায়ে সোজা ব্রিজের উপর থেকে পানিতে গিয়ে পড়ে যায়। পানিতে পড়ে কারো কোনো ক্ষতি হয় না। রয় তাড়াতাড়ি উঠে এখান থেকে জঙ্গলের দিকে পালাতে শুরু করে দেয়। শেরু অবশ্য তার পিছনে লেগে যায়।
অন্যদিকে ততক্ষণে সেখানে ব্রিজের উপর শিও এসে উপস্থিত। অবস্থা দেখে বুঝে যায় যে রয়টা এখানে আশেপাশে আছে। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে রয়ের চিৎকারের আওয়াজ আসে। সাথে সাথে শিব ভিতরের দিকে ছুটে যায় আর ভিতরে গিয়ে দেখে রয় এইভাবে গাছের সাথে ঝুলছে। শেরু টেনে টেনে তাকে উপরে গাছের সাথে ঝুলাচ্ছে। সে রয়কে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। শেরু রয়কে মারে। এরপর এখান থেকে দৌড়ে নিজেও মরার জন্য ছুটে যায়। পাহাড়ের উপর থেকে লাফ দিবে। শ্রীও তার পিছন পিছন ছুটে যায় তাকে জীবিত ধরার জন্য। শেরু মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার পরও উপর থেকে লাফ দিতে পারে না। সে যেমন তেমন করে তাকে ধরেই ফেলে। এরপর মারধর করে সোজা নিয়ে আসা হচ্ছে পুলিশ স্টেশনে। এখানে নিয়ে এসে দেয় আরেক মার। জিজ্ঞাসা করে, বল তোদের মাস্টার মাইন্ড কে? কে তোদেরকে মার্ডারগুলো করার জন্য এভাবে তৈরি করেছে? আর মার্ডারের এই সিরিজ কি এভাবে চলতে থাকবে নাকি? নেক্সট টার্গেট কে? এত মারধর এত জিজ্ঞাসা করার পরও শেরু কিছু বলতে রাজি না। শুধু বলে যে অন্যায় সে করেনি। সেই অন্যায়ের শাস্তি দিয়ে এই আইন, এই আদালত তার জীবন থেকে 7-7টা বছর তার নাম সুনাম অর্জন সব কিছু খেড়ে নিয়েছে। এর জন্য সে যা করেছে এটা নাকি একদম ঠিকই করেছে। সে নাকি এই দেশের আইন ব্যবস্থাকে ধিক্কার জানায়। অবশেষে শ্রীদের অনেক জিজ্ঞাসাবাদ করার পরে গিয়ে শেরু বলতে শুরু করে যে তাদের মার্ডারের সিরিজে আরও একজন বাকি আছে, যেই কিনা হচ্ছে এসবের মেইন, অ্যাডভোকেট নারায়ণ সিং। শেরু শ্রীদের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বলে, দম থাকলেই অ্যাডভোকেট নারায়ণ সিংকে বাঁচিয়ে দেখাও, আর কে কেন মার্ডারটা করবে তা খুঁজে বের করে দেখাও, তাহলে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এইসব শুনে শ্রী রেগে মেগে বাইরে চলে আসে। তার সিনিয়র অফিসারকে জিজ্ঞাসা করে, স্যার এই অ্যাডভোকেট নারায়ণ সিংটা কে? আপনি তাকে চেনেন? সিনিয়র অফিসার বলে, অবশ্যই চিনি। এই নারায়ণ সিং আমার মতে 1 নম্বরের হারামি একজন লোক। আদালতে সবার সামনে দাঁড়িয়ে এর যে কোনো পরিস্থিতিতেই সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে দিতে পারে। একটা কেসের জন্য সে 5 লাখ টাকার উপরে ডিমান্ড করে, তাও আবার সে কেস নিয়ে হচ্ছে তার মন মতো। চুরি ডাকাতি খুন খারাপি এসব ছোটোখাটো কেস সে লড়ে না। সে লড়ে হচ্ছে রেপ, চিটিং, বাটপারি, বড় বড় বিজনেসম্যানদের কেসগুলো। ন্যায়ের পক্ষে কোনোদিন তাকে লড়তে দেখিনি। যেদিকে সে টাকা পায় সে ওই দিকেই। শ্রী বলে, এরকমটা হলে তো এতদিনে তার অনেক শত্রু হয়ে গেছে হবে। যাই হোক, নারায়ণ সিং এবং তার কাজকে আমার একদম কাছে গিয়ে দেখতে হবে, তাকে জানতে হবে আমার। এই বলে পরের সিনে শ্রী কোর্টে নারায়ণ সিংয়ের একটা শুনানিতে গিয়ে উপস্থিত, যেখানে নারায়ণ সিং এরকমই একটা ছেড়ছাড়ের কেস লড়ছিল একজন টিচারের পক্ষে হয়ে এই মেয়েটির বিপক্ষে। এটাই হচ্ছে সে নারায়ণ সিং। তো কেসটা হচ্ছে এই মেয়েটিকে তার সায়েন্সের এক টিচার একা পেয়ে তার সাথে খারাপ করার চেষ্টা করেছে। আর ঘটনাটা অবশ্য সত্যি, কিন্তু নারায়ণ সিং টিচারটার কাছ থেকে টাকা খেয়ে কেসটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে। উল্টো মেয়েটার উপরে সব দোষ চাপিয়ে দিয়েছে। এইসবই চলছিল আর কি। আদালত কেসটা সঠিক তদন্তের জন্য আরও কিছুদিনের সময় দেয়। যাই হোক, সবাই যখন বাইরে আসে সুযোগ বুঝে তখন শ্রী নারায়ণ সিংয়ের সাথে দেখা করে। তার পরিচয় দিয়ে বলে তার সাথে কিছু পার্সোনাল কথা আছে। পরের সিন নারায়ণ সিংয়ের বাসায় শ্রী এবং নারায়ণ সিংয়ের উপর। শ্রী নারায়ণ সিংকে সব কিছু খুলে বলে যে তার উপর এরকম মার্ডার অ্যাটেম্প্ট হতে পারে। তার কোনো পার্সোনাল দুশ্মন শত্রু এরকম কেউ আছে নাকি যে কোনো সময় তাকে মারতে চেয়েছে? নারায়ণ সিং যেন শ্রীর কথাটা কানে নিচ্ছে না। বলে, আমার এই কেরিয়ারে এরকম অনেক লোক এসেছে, অনেক লোক গেছে, অনেক বড় বড় লোক আমাকে শেষ করার চেষ্টা করেছে, কিন্তু আমি তাদেরকে শেষ করে দিয়েছি। শ্রী বলে, দেখুন অলরেডি 4টা মার্ডার হয়ে গেছে, 5 নাম্বারটা আপনার উপর হতে পারে বলে আমরা ইনফরমেশন পেয়েছি। আমাদের দায়িত্ব আপনাকে প্রোটেকশন করা, আপনাকে জানিয়ে দেওয়া, আমি সেটাই করছি। বাকিটা আপনার সতর্ক থাকা আপনার উপরেই। এইসব বলে শ্রী তার মতো করে চলে আসে। এরপর পুলিশ স্টেশনে সেই অ্যাডভোকেট নারায়ণ সিংয়ের পুরো কুণ্ডলি বের করে। আজ থেকে প্রায় 30 বছর আগে ইশাক পানিকার এবং দাক্ষার বড় বোনের কেসটাও এই নারায়ণ সিংই লড়েছিল। মিথ্যা এভিডেন্স কালেক্ট করে নারায়ণ সিং ইশাক পানিকারকে কোনোরকম বাঁচিয়ে নেয়। এরপর থেকে সে একই পথে হাঁটতে থাকে আর ধীরে ধীরে ফেমাস হতে শুরু করে। নারায়ণ সিং এখন পর্যন্ত অনেকগুলো ইলিগাল কেস জিতেছে। এর মধ্যে লুকিয়ে আছে তার প্রকৃত শত্রুটা। তার সেই সবগুলো ইলিগাল কেস যেগুলো ডাউটফুল তার একটা লিস্ট তৈরি করেছি আমি। এই লিস্ট অনুযায়ী আমরা ইনভেস্টিগেশনে বের হব আর আশা করি আসল কালপিটকেও পেয়ে যাব। এইভাবে শ্রীরা তাদের তদন্তে বেরিয়ে পড়ে। আর তাদের লক্ষ্য হচ্ছে নারায়ণ সিং এখন পর্যন্ত ইলিগালি যাদের বিরুদ্ধে লড়েছে, টাকা খেয়ে যাদের ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত করেছে, এদের মধ্য থেকে সন্দেহজনক লোকটাকে খুঁজে বের করা
হতে পারে ওই ব্যক্তিটাই তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে। এভাবে সিরাত তাদের মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যায়। অনেকজনের সাথে গিয়ে দেখা করে অনেকজনের সাথে কথা বলে, কিন্তু সন্দেহজনক তেমন কাউকে পাচ্ছে না। নারায়ণ সিংয়ের কেরিয়ারে সে একদম প্রথমে যার কেসটা লড়েছিল, সে তার খোঁজেও এই জায়গায় আসে আর জানতে পারে তার পরিবারের মধ্য থেকে কেউই বেঁচে নেই। মূলত তখন যার বিপরীতে নারায়ণ সিং লড়েছিল সেটা ছিল মেরি পল নামের এক মহিলা। এভাবে সে তার মতো করে তদন্ত চালিয়ে যায় আর বেশ কিছু প্রমাণ কালেক্ট করে নিয়েছে। সিন কাট হয়ে যায়। পরবর্তী সিন আমরা দেখি সে তার বন্ধু মিলনকে এই লোকেশনটাতে ডেকেছে। লোকেশনটা ছিল একটা কলেজ। মিলন বলে, কি ব্যাপার, এইখানে ডাকলি যে? পুরনো কোনো স্মৃতিটিতি মনে পড়েছে নাকি? এইখানে আমরা কথায় কথায় জানতে পারি সে এবং মিলন একসাথে এই কলেজে লেখাপড়া করেছিল। তো সে মিলনকে বলতে শুরু করে, আমরা নারায়ণ সিংয়ের পুরনো নতুন সবগুলো কেস নিয়ে তদন্ত করতে শুরু করেছি, আর এই তদন্তে এক চাঞ্চল্যকর রহস্য বেরিয়ে এসেছে। নারায়ণ সিংয়ের কেরিয়ারের প্রথম কেসটা মেরি পল নামের 20 বছরের সুন্দর একটা মেয়েকে একটা সরকারি অফিসে বেশ কয়েকজন সরকারি অফিসার মিলে ধর্ষণ করে। মেরি তাদের বিরুদ্ধে কোর্টে কেস করে, আর টাকা খেয়ে সরকারি অফিসারগুলোর পক্ষে ওই কেসটা লড়ে হচ্ছে এই নারায়ণ সিং। বছরকে বছর কোর্টে কেসটা চলতেই থাকে, কিন্তু মেরি তার ন্যায় বিচার পায় না। একদিন গিয়ে সে মারা যায়। একটা চার্চে গিয়ে আমি তার কবর থেকে ঘুরেও এসেছি। এই মেরি পলের পরিবারের কেউ বেঁচে আছে কিনা সেটা বের করতে গিয়ে আমার সামনে আরও কিছু অবাক করা রহস্য বের হয়ে আসে। ওই ঘটনাটার পর মেরি পল প্রেগনেন্ট হয়েছিল, আর কোর্টে কেস চলাকালীন সময়ে সে একটা সন্তানের জন্ম দেয়। সে সন্তানের ব্যাপারে খোঁজ করতে করতে আমি একটা অনাথ আশ্রমে গিয়ে পৌঁছাই। ওইখান থেকে জানতে পারি সেই ছেলেটা ক্লাস 10 পর্যন্ত সেন্ট এলুশন স্কুলে পড়ালেখা করেছে। কিন্তু সে ছেলেটা কে সেটা আমি পুরোপুরি জানতে পেরেছি এই ক্যাম্পাসে এসেই। কারণ সে ক্লাস 10 শেষ করার পর এই কলেজেই, এই ক্লাসরুমেই, এই সিটেই আমার পাশে বসেই পড়ালেখা করেছিল। আর সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে তুমি, মিলন পল। মেরির নামের পাশে মেরি পল নামটা দেখে আমার তোমার উপর সন্দেহ গেছিল, কিন্তু মনে মনে আমি দোয়া করছিলাম যেন সেটা তুমি না হও। কিন্তু শেষমেশ যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। কেন আমার সাথে থেকে তুমি এতদিন আমাকে ধোঁকা দিয়ে গেছো? মূলত সে অনাথ আশ্রমের এবং স্কুলের রেকর্ড বুক চেক করেই মিলন পল নামটা দেখতে পেয়েছিল। মেরি পলের ছেলে মিলন পল। ওই থেকে সে ধীরে ধীরে সব কিছু বুঝে গেছে আর কি, সে মিলন পলটা কে। সে বলে, যখন আমি জানতে পেরেছিলাম তুমি অনাথ, তখন আমি নিজের ভাইয়ের চাইতেও বেশি, নিজের আপনের চাইতেও বেশি তোমাকে ভালোবেসেছি, তোমাকে আপন করে নিয়েছি। কিন্তু তারপর তুমি আমাকে ধোঁকা দিয়ে গেলে। মিলন সব কিছু স্বীকার করে নেই। মেরি পলের যে ছেলের কথা সে বলছে সেটা মিলনই, আর নারায়ণ সিংয়ের যে শত্রুটাকে তারা খুঁজছে সেটাও সে। মিলন বলে, হ্যাঁ, এসব কিছু আমরাই করেছি, আর কেন করেছি সেটাও বলবো। তার আগে তোকে আরেকটা কথা বলে দিই। তুই মনে করতে পারিস আমি তোর সাথে থেকে এতদিন তোকে ধোঁকা দিয়ে গেছি, কিন্তু তোর চোখে চোখ রেখে আমি বলছি আমি এরকমটা করিনি, আমি তোকে ধোঁকা দিইনি। এই কেসে আমার থেকে তুই যে এরকমই হেল্প চেয়েছিলি আমি তোকে করেছি। আমি জানতাম একদিন না একদিন তোর আমাকে খুঁজে নিবি, আর যা সব শুরু করেছি ওইটারও শেষ হবেই। কিন্তু বিশ্বাস কর, আমি নিজের স্বার্থ হাসিল করার জন্য আমাদের বন্ধুত্বের কখনো ফয়দা উঠাইনি। চাইলে সহজে পারতাম প্রমাণের হেরফের করে কেসটাকে ঘুরিয়ে দিতে, কিন্তু সেটা আমি করিনি যাতে তুই আমাকে ধোঁকাবাজ বলতে না পারিস। কোর্টের কালো পোশাক আরেকজন মায়ের ন্যায় বিচারের জন্য লড়াই করার দেখতে দেখতেই আমি বড় হয়েছি। আমার অর্ধেক ছোটবেলা কেটেছে কোর্টের দুয়ারে দুয়ারে। একজন মা যে কোনো অপরাধ করেনি, পুরো সমাজ তার কাঁধের উপর সে অপরাধের বোঝাটায় চাপিয়ে দিল। চরিত্রহীন বলে সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে মায়ের চোখের জলে আজও আমার বুকটা কেঁপে ওঠে। নারায়ণ সিং সে লোকগুলোর কাছ থেকে টাকা খেয়ে মায়ের সাথে যারা অন্যায় করেছিল তাদের পক্ষে কেসটা জিতে যায়। মায়ের নামের পাশে চরিত্রহীনের ধাপ্পা লেগে যায়। ওই দিন কোর্টে আমার মা মেরি পল মৃত্যুবরণ করে। তারপর মা বাবাহীন এই অবাগার ঠিকানা হয় কন্যাগিরির একটা অনাথ আশ্রম। পড়ালেখায় সবার চেয়ে একটু ভালো ছিলাম, যার জন্য ওইখানের ওয়ার্ডেন আমাকে নিয়ে গিয়ে সেন্ট এলুশন স্কুলে ভর্তি করিয়ে দেয়। ওইখানে নতুন বন্ধু, নতুন সব কিছু পেয়ে আগের জীবন কীরকম ছিল প্রায় সেটা ভুলতে বসেছিলাম। আমার লাইফে আসে অপরূপ সুন্দর একটা মেয়ে, দাক্ষার বড় বোন সুদাক্ষিণী। দুজন আমরা একই স্কুলে একই ক্লাসে লেখাপড়া করছিলাম। সুদাক্ষিণী এবং আমি একদম ক্লোজ, একজন একজনকে মন থেকে ভালোবেসেছি। দাক্ষা আমাদের নিচের ক্লাসেই ছিল, তার সাথেও কথাবার্তা হতো, সেও আমাকে চিনত।
সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন গিয়ে আবার ওই অবাগার জীবনে কালো ছায়া নেমে আসে। সুদাক্ষিণী নাকি মারা যায়। ধীরে ধীরে জানতে পারি সুদাক্ষিণীর দ্বিতীয় বাবা ইশাক পানিকারের হাতে তার মৃত্যু হয়েছে। দ্বিতীয়বারের মতো আমার মনটা পুরোপুরি ভেঙে গেছিল ওই দিন। সবার সামনে হাসতাম খেলতাম তো ঠিকই, কিন্তু মনের মধ্যে কীরকম কষ্ট নিয়ে যে চলাফেরা করতাম সেটা কখনো কাউকে বুঝতে দিইনি। এরপর একদিন হঠাৎ আমার দেখা হয় দাক্ষার সাথে। দাক্ষাও আমাকে চিনত, আমিও তাকে চিনতাম। আর দাক্ষার সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম এত বছর হয়ে যাওয়ার পরও এখনও সে তার বোনের খুনিকে শাস্তি দেওয়ার জন্য ছটপট করছে, একটা সুযোগের অপেক্ষা করছে। দাক্ষার মুখ থেকে এসব শুনে মিলনের তৎক্ষণাৎ তার মায়ের কথা মনে পড়ে যায়, যেও কিনা তার ন্যায় বিচারের জন্য এইরকমই ছটপট করেছিল। ন্যায় বিচার না পাওয়ার কষ্ট কী জিনিস মিলন তখনই সেটা অনুভব করতে পারে। সে জিজ্ঞাসা করে, তাহলে তোমার বাকিদের সাথে কীভাবে পরিচয় হয়েছে? অ্যাশলি, মোহন চান, শেরু এদের সাথে? মিলন বলে, বালগঙ্গাধর অ্যাশলির সাথে খারাপ করেছিল, আর তার কেসটা যখন কোর্টে চলছিল তখন সেটা আমাদের নিউজ চ্যানেলে আমি কভার করেছিলাম। ওই থেকে অ্যাশলির সাথে আমার পরিচয়। এরপর একদিন এক হোটেলে একটা কাজের উদ্দেশ্যে গিয়ে আমি দেখি হোটেলে একটা রুমে একটা লোককে বেশ কয়েকজন লোক মিলে অনেক মারধর করছিল। আর লোকটা অন্য কেউ ছিল না, সেটা ছিল হচ্ছে মোহন চান। আর যারা মারছিল তারা ছিল হচ্ছে তার শালা রয়। রয়রা মোহন চানকে মেরে ধরে তাকে মরার জন্য ওইখানে ফেলে চলে যায়। মোহন চানের এই অবস্থা দেখে মিলনের সহ্য হয় না। সে মোহন চানকে সেখান থেকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করে। এভাবে মোহন চানের সাথেও তার পরিচয়। এরপর একদিন এই নিউজটাও আমার সামনে আসে। শহরের অনেক বড় একজন বিজনেসম্যান শেরু, তাকে তার বন্ধু স্যামজন কিভাবে ধোঁকা দিয়ে তার সব কিছু লুটে নিয়েছে এবং মিথ্যা গেছে কিভাবে তাকে হাজতে ঢুকিয়ে দিয়েছে, এই সব সত্যি কথা আমি জানতে পারি। তখন শেরুরও একটা নিউজও আমি নিজে কভার করেছিলাম। ওই থেকে শেরুর সাথেও আমার পরিচয়। ধরতে গেলে আমাদের সবার জীবন একই রকমেরই ছিল, সবার উদ্দেশ্য একরকমই, বদলা নেওয়া। বদলা নেওয়ার চেয়েও আমাদের উদ্দেশ্য বেশি এটাই ছিল, এই দেশের আইন কানুন আদালতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে সমাজে কিছু মুখোশধারী লোকেরা মিলে কিভাবে ন্যায়কে অন্যায় পরিণত করে, অন্যায়কে ন্যায়ে পরিণত করে। আইন তাদের কিছু করতে পারে না, সে সাধারণ মানুষদের ন্যায় বিচার এনে দিতে পারে না। আমাদের সংগ্রাম ছিল এটাই, এদেশের আইন ব্যবস্থাকে সবার সামনে নিয়ে আসা। আমরা সিদ্ধান্ত নিই আমরা আমাদের শত্রুদের শাস্তি তো দিবই, সাথে আমরা নিজেরাও মরব। কারণ দেশের আইন ব্যবস্থা অনেক আগে আমাদেরকে মেরে দিয়েছে, তাই সমাজে আমরা জীবিত লাশ হয়ে বেঁচে থাকতে চাই না। আমরা আমাদের শত্রুদের পরিবর্তন করে প্ল্যান মতো এগিয়ে যেতে থাকি। আর আমরা এটা এই জন্যই করি যাতে করে আমাদের লক্ষ্য পূরণ হওয়ার আগে পুলিশ আমাদের ধরে ফেলতে না পারে। আমাদের সবার সাথে অন্যায় তো হয়েছে, আর সবার ক্ষেত্রে সেই অন্যায়ের প্রশ্রয় দিয়েছে এই অ্যাডভোকেট নারায়ণ। তাই আমাদের শেষ এবং মেন টার্গেট সেই অ্যাডভোকেট নারায়ণই। একে শেষ করা ছাড়া শ্রী আমি তোমার হাতে ধরা দিব না, এই বলে মিলন এখান থেকে পালাতে শুরু করে দেয়। শ্রী তার অনেক পিছু করে কিন্তু ধরতে পারে না। এখান থেকে পালিয়ে এসে মিলন তারেক সহকারী এবং অ্যাডভোকেট নারায়ণ সিং শেষে যে মেয়েটার বিরুদ্ধে কেস লড়েছিল সে মেয়েটিকে এই জায়গায় ডেকে নিয়ে আসে। যেহেতু নারায়ণ সিং মেয়েটির সাথে অন্যায় করেছে, তো মিলন নারায়ণ সিংকে মারতে মেয়েটির কাছ থেকে সাহায্য চায়। মেয়েটির নাম হচ্ছে নেহা। নারায়ণ সিংয়ের মতো এরকম লোককে শেষ করতে নেহা মিলনকে যে কোনো রকমই সাহায্য করতে রাজি। মিলন বলে, আমার অনুমান যদি সঠিক হয় তাহলে এতক্ষণে হয়তো তোমার কাছে নারায়ণ সিংদের কল এসেছে হবে কম্প্রোমাইজের জন্য। নেহাও বলে, হ্যাঁ অলরেডি তারা কল করেছে, আমাকে টাকা দিয়ে কেসটা কম্প্রোমাইজ করতে বলছে। মিলন বলে, এইটাই সুযোগ, তুমি তাকে কল করে বলো তার বাসার পিছনে যে কনস্ট্রাকশনের কাজ চলছে কাল ওইখানে তুমি তার সাথে দেখা করবে, তোমাদের মধ্যে একটা কম্প্রোমাইজ মিটিং হবে। যে কোনো প্রকারে তাকে ওইখানে নিয়ে আসো, আমি আগে থেকে তৈরি হয়ে থাকব। কালকেই হবে এই নারায়ণ সিংয়ের শেষ দিন। সিন শিফটের পরবর্তী দিন পুলিশ মিডিয়া সবাই নারায়ণ সিংয়ের বাসার বাইরে এসে উপস্থিত। আজকে মূলত নারায়ণ সিংয়ের কাছে বিরোধী পার্টির কোনো একটা লিডার এখানে আসবে, যার জন্য পার্টির কিছু লোকজন মিলে রাস্তায় র্যালি করছে, পলিটিক্সের ব্যাপার সেপার আর কি। অনেকগুলো লোকজন জড়ো হয়েছিল আর তাদের সামলানোর জন্য পুলিশও। শ্রীনজর ছিল নারায়ণ সিংয়ের উপর। নারায়ণ সিং কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু সে নোটিস করছে। অন্যদিকে ভিড়ের মধ্য দিয়ে নেহাও সেইখানে ঢুকে পড়ে, কিন্তু নেহা শ্রীর নজরে পড়ে যায়। আর নেহাকে দেখা মাত্রই শ্রী তার উপর সন্দেহ হয়। নেহা পার্কিং এরিয়াতে চলে আসে আর তার পিছন পিছন শ্রীও। অলরেডি নেহা নারায়ণ সিংকে কল করে বলে দিয়েছে এই বিল্ডিংয়ের পিছনে কনস্ট্রাকশন সাইটটাতে যাওয়ার জন্য। নারায়ণ সিং এতক্ষণে হয়তো সেখানে চলে গেছে। আর মিলনের অ্যাকচুয়াল প্ল্যান ছিল হচ্ছে শ্রীকে সে নেহার পিছনে লাগিয়ে দিবে, আর ওইদিকে ততক্ষণে সে
নারায়ণ সিংয়ের গেম ওভার করে দিবে, কিন্তু ভুলবশত নেহাই খান শ্রীর হাতে ধরা পড়ে যায়। আর শ্রীও নারায়ণ সিংয়ের মোবাইলে কল করে জেনে যায় যে সে বর্তমানে কোথায় এখন। কিন্তু এদিকে ততক্ষণে মিলন নারায়ণ সিংয়ের উপর হামলা করে দিয়েছে। তার পায়ে এইভাবে দড়ি পেঁচিয়ে তাকে টানতে টানতে এখান থেকে নিয়ে যাচ্ছে। এমনভাবে সেটিং করেছে সোজা সে উপর থেকে নিচে পড়বে। নারায়ণ সিং মিলনকে জিজ্ঞাসা করে যে কে তুমি, কেন করছো আমার সাথে এরকমটা। মিলন তার মায়ের নাম বলতেই নারায়ণ সিংয়ের হুঁশ উড়ে যায়। অর্থাৎ নারায়ণ সিং তার কেরিয়ারের শুরুতেই যে মহিলাটার সাথে অন্যায় করেছে সে মহিলা মেরি পলের ছেলে মিলন। শুধু তার মায়ের সাথে হওয়া অন্যায়েরই সে প্রতিশোধ নিতে আসেনি, বরঞ্চ নারায়ণ সিং এখন পর্যন্ত যতগুলো মানুষের সাথে অন্যায় করেছে সবগুলোর পক্ষ থেকে মিলন তাকে মেরে প্রতিশোধ নেবে। এইসব বলে মিলন তাকে মারতে যাচ্ছিল কি তখনই সেখানে শ্রী চলে আসে, মিলনকে বাধা দেয়। শ্রী অনেক করে চাইছিল মিলনকে থামানোর জন্য, কিন্তু মিলন কারো কথা শুনবে না। নারায়ণ সিংকে সে মারবেই, এর জন্য সে শ্রীর গায়েও হাত তুলে বসে। এদিকে নারায়ণ সিং পালানোর চেষ্টা করছিল, কিন্তু পালিয়ে যাবে কই। মিলন নারায়ণ সিংকে ধরে বেদম মারধর করতে শুরু করে দেয়। শ্রী আবারও সে তাকে বাধা দেয়। এইসবের মাঝে শ্রীর গানটাও নিচে পড়ে যায়। এখন শ্রী এবং মিলনের মধ্যে হাতাহাতি হতে শুরু করে। শ্রী মিলনকে বারবার বলছিল যে মিলন বন্ধ করে এসব, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচব না, তোকে আমার প্রয়োজন, আমার বন্ধুত্বের কসম এসব বন্ধ কর। এইসব বলে শ্রী মিলনকে শান্ত করার অনেক চেষ্টা করছে, কিন্তু তখনই নিচ থেকে শ্রীর গানটা নিয়ে নারায়ণ সিং মিলনের উপর গুলি চালিয়ে দেয়। একটা দুইটা নয়, মেশিনের যতগুলো বুলেট ছিল সবগুলো সে মিলনের উপর চালিয়ে দেয়। এখন চোখের সামনে বন্ধুর এই অবস্থা দেখে সে নিজেকে আর আটকাতে পারে না। রেগে মেগে নারায়ণ সিংয়ের দিকে দৌড়ে যায় যে আমার বন্ধুকে কেন মারলি বল। দৌড়ে গিয়ে এক লাথি মেরে নারায়ণ সিংকে উপর থেকে নিচে ফেলে দেয়। আর জায়গায় নারায়ণ সিংয়ের গেম ওভার। মিলনের প্রতিশোধও কমপ্লিট। নিজে নিতে না পারলে কি হয়েছে, বন্ধুকে দিয়ে সে তার প্রতিশোধটা নিয়েছে। মিলনেরও জায়গায় মৃত্যু হয়, আর তার লাশটাকে এভাবে কাঁধে করে নিয়ে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। মিলনদেরও যে নীতিটা ছিল শত্রুর সাথে তারা নিজেরাও মরে গিয়ে এদেশের আইন ব্যবস্থার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, সে কনসেপ্টটাও পূরণ হয়। আর এভাবে দেখতে দেখতে স্যাড একটা এন্ডিংয়ের মধ্য দিয়ে আজকের মুভিটা এইখানে শেষ হয়। আপনি যদি ভিডিওর এতটুকু অবধি এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মিলনদের সাথে হওয়া অন্যায়ের তারা যে কাজটা করেছে ওইটা কি তারা ঠিক করেছে নাকি ভুল। সাথে এইরকমই দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।